ক্লাস 10 অবধি ওখানে ছিল। তখন তো ক্লাস 10 ছিল। আমার 51 সালে আমার ম্যাট্রিক পরীক্ষা হলো। প্রসঙ্গত বলে রাখি, তখন স্কুলের ম্যাট্রিক পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল, বোর্ড হয়নি। ও, বোর্ড হয়নি। ক্লাস 10 1900, এটা কোন সালের কথা বলছো? আমি 51 সালের কথা বলছি। 51 সালেই ক্যালকাটা ইউনিভার্সিটির লাস্ট ম্যাট্রিকুলেশন পাস হলো। আমরা তাতেই পাস হলাম। 52 থেকে হলো যারা, তারা স্কুল বোর্ডের আন্ডারে চলে এলো। তখন ক্যালকাটা ইউনিভার্সিটি হায়ার এডুকেশনগুলো রাখলো, কিন্তু স্কুলেরটা ওদের ছিল না। সুতরাং লাস্ট ম্যাট্রিকুলেশন আমাদের। তো সেখানে একজন ইন্সপেক্টরকে বলেছিল, আপনি তো নন ম্যাট্রিক। তাকে বলেছিল স্কুল ইন্সপেক্টরকে। সে বলে হ্যাঁ, বলে হ্যাঁ আমরা তো লাস্ট ম্যাট্রিক, আপনি তো আমার থেকে জুনিয়র, তাহলে আপনি নন ম্যাট্রিক হলেন। তারপর তো ওখান থেকে এলাম, এসে কলকাতায় আমার দাদারা যেখানে পড়েছিল বঙ্গবাসী কলেজ, আমাদের বাসার কাছেই, শ্রী গোপাল মল্লিক লেন বউবাজার একটা জায়গা আছে, আমার সিটের কাছে। সেইখান থেকে বঙ্গবাসী কলেজ কাছে। তা ওখান থেকে বঙ্গবাসীতে সায়েন্সে ভর্তি হলাম আমরা। এই বঙ্গবাসী কলেজের খুব ভালো। আমরা ভাবি বঙ্গবাসী কলেজ বা বিএ কলেজ, অন্য কলেজ, কিন্তু সত্যি করে পরিবেশ খুব ভালো। আর প্রথম দিনে গিয়ে দেখি ওপরে লেখা আছে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, এই একটা ওপরে মোটো, আর তলায় ওদের গিরিশচন্দ্র বোস, ঘোষ না গিরিশ বোস, সেখানে একজন নেতা ছিলেন, তার মূর্তি। তো ওখানে ভালো লাগতো হলো মাঝে মাঝে জগদীশচন্দ্র ভট্টাচার্যকে দেখা যেত। জব, হ্যাঁ, তিনি তো বিয়ে থা করেনি, কাছেই হোস্টেল, হোস্টেলে থাকতেন আর এখানে আসতেন। হ্যাঁ, আস্তে 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 যাচ্ছে, আর তার ছাত্ররা তার পেছনে সব আস্তে আস্তে ওই নিজেদের স্পিডকে কন্ট্রোল করে স্যারের পার হয়ে যাচ্ছে, স্যারও যাচ্ছে। জগদীশ ভট্টাচার্যের কাছে আরও সব প্রফেসর টফেসর ছিল অনেক, সব জায়গাতেই ভালো প্রফেসর থাকে। তো ওখান থেকে বঙ্গবাসী কলেজে কেমন কিছু নেই, তবে তেমন কিছু মনে পড়ছে না। তো ওখানে গিয়ে একটা নতুন কলকাতার স্টুডেন্টদের সব দেখলাম, আগে দেখতাম না তো। সেখানে তাদের ইউনিয়ন হচ্ছে, অমুক হচ্ছে, কমিউনিস্ট পার্টি হচ্ছে। হ্যাঁ, তারপর তখন সবে ইয়ে মারা গিয়েছেন, কি ভট্টাচার্য, এই আমাদের মুখ্যমন্ত্রী কাকা ছিলেন, সুকান্ত ভট্টাচার্য, সবে মারা গিয়েছেন, থেকে পপুলার। হ্যাঁ, আর প্রেমেন্দ্র মিত্র খুব পপুলার। আমাদের একটা ছেলে ছিল শ্রেয়াংশু বলে, সে সবসময় ওই একটা ফোল্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, করলেই হ্যাঁ প্রেমেন্দ্র মিত্র। তখন প্রেমেন্দ্র মিত্র খুবই, প্রেমেন্দ্র মিত্র তখন সিনেমাও করে, কবিতাও লেখে। প্রেমেন্দ্র মিত্র কবিতা আমাদের ইন্টারমিডিয়েট ছিল। যাই হোক, আর কিছু ব্যাপার নেই। তবে ওখান থেকে ইয়ে হলো, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম। ওখান থেকে পরীক্ষা টরীক্ষা হলো। সে এক মজার ব্যাপার, বাবা তার শ্বশুর বেড়ে আসতো, আমার মামার বাড়ি গিয়েছেন, আমরা জানি কোন একটা কারণে গিয়েছেন। তখন তখন তো মা বেঁচে, শ্বশুরবাড়ি গিয়েছে, গিয়ে শ্বশুরবাড়ি একজন প্রতিবেশী ভোলানাথ সরকার বলে একজন ভদ্রলোক, তার সঙ্গে দেখা করতে গেছে। তো বলে কী খবর চণ্ডী অমুক, তো আমার এই ছেলেটা এবার তো আইএসসি পরীক্ষা দিয়েছে, ওকে কী পড়াবো টড়াবো। বলে কেন তুমি বি কলেজে ভর্তি করছো না, কেন লেখাপড়া কেমন? মানে লেখাপড়া তো ভালো, খুব ভালো নম্বর টম্বর পেয়েছে, তাহলে বি কলেজে ভর্তি করবে, বি কলেজে কী করতে হবে? তো ঘড়ি থেকে বলে এখন তো 3টে বাজে, তো আমি লিখে দিয়েছি, যাও এইটা নিয়ে যাও, ওখানে জ্ঞানবাবু না কে আছেন, হ্যাঁ, অফিসে, তাকে আমার নাম দিয়ে চলে পারো। হ্যাঁ, দেখো তোমার সব কাগজপত্র দেবে। তো বাবা চলে, ওই ভোলানাথ বাবু বি কলেজে চাকরি করতেন, ক্লারিক্যাল, উঁচু ক্লারিক্যাল পোস্টে।
তার ওখানকার সুপারিনটেন্ডেন্ট জ্ঞানবাবু নাকি তার সঙ্গে তখন যোগাযোগ ছিল। তো দিতেই বাবা বলল, আমি যখন গেছি তখন ঘরে তালা লাগাবার ব্যবস্থা হচ্ছে, সবে ছুটি হয়েছে। আমাকে কী ব্যাপার, আমি দিলুম। তো সঙ্গে সঙ্গে পিয়নদের ডাকলেন, ঘর সব খুলিয়ে কোথায় ফর্ম থাকে কি না থাকে এই করে, এত সব মোটা কাগজপত্র, অনেক ফর্ম থাকে তো, দিলেন। এবং স্ট্যান্ডার্ড আগের বছরে কী কী সব প্রশ্ন ছিল, পরীক্ষা দিতে হবে তো, সেই সব দিয়ে আমার জন্য 0.5 ঘন্টা 45 নষ্ট করে সব আমাকে দিলেন। এবার আমি তো একজন প্রায় ইউনিভার্সিটি, এখন তো ডিমড ইউনিভার্সিটি, তার একজন টপ লেভেলের রেজিস্ট্রার, তিনি নিজে দাঁড়িয়ে থেকে একটা অজানা লোককে ডেকে নিয়ে অফিস নতুন করে খুলিয়ে এইসব ব্যবস্থা করে দিলেন। ভাগ্যতা আবার নিয়ে এলেন। তা আমি এই যে সেটা দেখে 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 যাক দিয়ে অ্যাডমিশন টেস্ট হলো, তারপর ভর্তি হলো। তো আমি ওই কথাটা মনে মনে ভাবি যে বাবা সেই সেদিন শ্বশুরবাড়ি গিয়েছিলেন আর খাওয়া দাওয়ার পরে দুপুরে বেড়াতে ভ্রমণবাবুর সঙ্গে দেখা করেছিলেন, সে একটা যোগাযোগ হয়েছিল। আমি জানি বি কলেজে ভর্তি হওয়া যায়, কী করা যায়, তত খেয়াল হয়নি। আমি জানি নম্বর যদি হয় যাকে পড়ে যাবো, নম্বর দেবো, আরও বি কলেজে হয়তো নম্বর দিলে হয়, সেখানে যে পরীক্ষা আছে এরকম আছে, ওই ভদ্রলোক যোগাযোগ হয়ে গেল। এই পরে তার সঙ্গে আমরা দেখা করার চেষ্টা করেছি বড়বাবুর সঙ্গে, হ্যাঁ, কিন্তু ওদের মারা গিয়েছেন। যাই হোক, এই তো বি কলেজে হয়ে গেল। বি কলেজে তো বি কলেজে থাকতেই লোকে পাকা হতে আরম্ভ করলো, যেমন এমনি কলেজে পড়তে গেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পাকা হয়। হ্যাঁ, এই বি কলেজে এই হোস্টেলে একসঙ্গে থাকা মানে একদিক দিয়ে আমাদের সুবিধে, বাড়ির অবস্থা যেমনই হোক না কেন কষ্টকর্তা একটা টাকা আমাকে দেবে। হ্যাঁ, এই টাকা দিয়ে এবার যাই হোক সেটা অযথা ব্যয় না করে সে দিয়ে সুতরাং হলো। আর সব বন্ধুরা সব মিলেমিশে আছে একসঙ্গে, সেও একটা মজা। আর পড়াশোনা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। সন্ধ্যাবেলা সকলেই পড়ছে, তুমি কি আর আড্ডা মারবে? হ্যাঁ, তোমার কিছুটা পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এই খেলাধুলো তখন থেকে আমি, আগে তো আমি গ্রামে যখন ছিলাম এরকম 2-4টে ফুটবল খেলার ম্যাচ দেখা কিছুই দেখিনি। গ্রামের সব ফুটবল খেলা হতো সেই সব, হ্যাঁ, মাথায় ফট্টি বেঁধে খেলা হতো। তখনও বুট আসেনি। হ্যাঁ, যখনই কোনো বাইরের টিম খেলতে আসতো আমরা গুনতাম কটা বুট। হ্যাঁ, কটা বুট, মানে তখন বুটের প্রাধান্য। কলকাতা থেকে যারা যেত খেলতে তো বুট পাবো, ওদের 4টে বুট, আমাদের তো 2টো, এইরকম কম্পারিজন হতো। যাই হোক, গ্রামের দিকে তখন ফুটবল খেলাটাই আমরা যা দেখেছি। তা কলেজে, বঙ্গবন্ধু কলেজে খেলাটা হতো, অত আমাদের গায়ে লাগেনি, যে একা একা আর হয় না। কিন্তু বি কলেজে যাওয়ার পর অবাক হয়ে গেলাম, 3-4টে মাঠ, ওখানে প্রধান মাঠটাকে ওভাল বলা হতো, হ্যাঁ, বিরাট ওভাল। হ্যাঁ, তারপর পেছনে সব বড় বড় পুরোনো আমলের বাড়ি, একদিকে জিমনাসিয়াম। হ্যাঁ, হঠাৎ একদিন দেখলাম সাদা একটা স্ক্রিন টাঙানো, বিরাট, কী ব্যাপার, এটা আবার কি, সিনেমা টিনেমা হবে নাকি? পরে জানলাম না, ওই দিন বিকাল বা দুপুরবেলা ক্রিকেট খেলা হবে, তার স্ক্রিন। হ্যাঁ, পেছনে সব টাঙানো হয়েছে। যাই হোক, তখন থেকে খেলাধুলা নিজে তত করতাম না, তত মানে করতামই না, তত বলে লোককে বিভ্রান্ত করে লাভ নেই। কিন্তু ওই ইন্টারেস্টটা জেগে গেল, ওই ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিশেষ করে ক্রিকেট খেলার মধ্যে অঙ্ক আছে তো, অঙ্ক আছে, স্পেকুলেশন আছে। ক্রিকেটের কত সংখ্যা বলো তো, 1 থেকে আরম্ভ করে 500 অব্দি রান হচ্ছে, 6টা করে বল হচ্ছে। আর ফুটবলে সে সময় 6-7-এর বেশি সংখ্যাই হয় না, এদিকে 2টো গোল হচ্ছে, ওদিকে 3টে গোল হচ্ছে, শুধু অঙ্কই নেই হতে। কিন্তু ক্রিকেটে অঙ্ক আছে, তারপর চিন্তা আছে, কি হয় না হয়, হ্যাঁ, স্পেকুলেশন আছে। ক্রিকেটটা বেশি গেলাম, ক্রিকেটে খুব ঢুকে গেলাম। তারপর ওখানে যারা সব ক্রিকেটের টিম, তার সঙ্গে ভাব হয়ে গেল। তারপর ক্রিকেট না খেলেও আমি ক্রিকেট টিমে ঢুকে গেলাম অ্যাজ স্কোরার। আমাকে একদিন বললো, এই সুধীর, তুমি ক্রিকেট টিমে চান্স পেয়েছ? আমি ক্রিকেট টিমে চান্স পেয়েছি? বলে হ্যাঁ। তখন কী ব্যাপার? তারপরে আমাদের ক্যাপ্টেন ছিল ধৈর্যটি সিনহা, তার সঙ্গে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খুব ভাব ছিল। থার্ড ইয়ারে ওঠার পর ক্যাপ্টেন হয়েছে, আমাকে জানায়নি পর্যন্ত। সব দেখি লিস্ট বেরিয়ে গেছে, 14 জনের নাম,
তার মধ্যে লাস্টে আমার নাম, হ্যাঁ, সুরেন্দ্রনাথ ঘোষ ব্র্যাকেট স্কোরার। যাই হোক, এই ক্রিকেট টিমের সঙ্গে খেলাধুলা হতো। ফুটবল টিমের সঙ্গে গিয়েছি, শান্তিনিকেতন খেলা আছে, তারপর ধানবাদে সেখানেও খেলতে গিয়েছি। আর ক্রিকেটে সবচেয়ে আমাদের আকচাকচি হতো যাদবপুরের সঙ্গে। যাদবপুরের লালু চ্যাটার্জি বলে এক বোলার ছিল রে বাবা, সে সবসময় বল নিয়ে ছুটছে। তাই যাদবপুর আর আমাদের শিবপুর দুটো ইঞ্জিনিয়ারিং কলেজ তো, খেলা হতো। বড় টিমের সঙ্গেও খেলা হতো। আমাদের মোহনবাগান বা ইস্ট বেঙ্গল গিয়েছে। আর দাতু ফাতকার খেলতো যে টিমটায়, দাতু ফাতকার ওখানে মাঠে গিয়েছে। কালীঘাট টালীঘাট হয় বোধ হয়। সব ছিল, পরিবেশ ভালো ছিল। আর শিবপুরের খুব নাম ছিল আগে, সেটা হলো হকি খেলায়। কলকাতায় যে বাইটন কাপ আছে, এখনও উঠে গেছে, বাইটন খেলা হয় না, মাঝে মাঝে বলছে আবার করবে। কলকাতায় বাইটন কাপ খুব নাম করা হকি টুর্নামেন্ট ছিল, এবং কলেজ সেখানে 3-4 বার চ্যাম্পিয়ন হয়েছিল। এবং এইসব টুর্নামেন্টের নিয়ম, তুমি যদি একবার চ্যাম্পিয়ন হও, ভবিষ্যতে তোমাকে ডাকা হবে অটোমেটিক্যালি। তুমি যেমন এই টেনিস খেলায় হয় না, 128 জন প্লেয়ার তো নেওয়া হয়, তা ব্যাপার আছে কারা কারা পাবে। তা আমাদের নাম বড় বড় বাইটনে আসতো, এটা যেত। কিন্তু আমার সময় বাইটনে তত কিছু ভালো কিছু করতে পারিনি, তবে হকিতে নাম ছিল। এবং বাইটনের আমাদের চ্যাম্পিয়ন যে হয়েছিল, তার কারণ হলো সে সময় অ্যাংলো ইন্ডিয়ান ছাত্র অনেক ছিল। মানে 20 সাল, 22 সাল, 25 সালের সময়, তখন প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান ছাত্র ছিল। অ্যাংলো ইন্ডিয়ানরা বেশিরভাগই হকিটা খেলতে পারতো আর কি। অ্যাংলো ইন্ডিয়ান অথবা শিখ, বেসিক্যালি হকি খেলাটা ওরাই খেলতো। তো সেই সময় অনেকবার চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা সেই পুরনো গৌরব নিয়ে ভাবতাম, এই আর কি, আর কিছু নয়। আর ফুটবলে বা ক্রিকেটে আমাদের চুনী গোস্বামীর সঙ্গে দেখা হতো, আমাদের অপোনেন্ট। চুনী গোস্বামী তো আগে আউটডোর কলেজে পড়তো, আউটডোর কলেজকে রিপ্রেজেন্ট করতো। আউটডোর কলেজের সঙ্গে ইন্টার কলেজের যে ক্রিকেট খেলা হতো, ফুটবল খেলা হতো, আমাদেরও খেলা পড়তো, যেতাম, দেখতাম। হ্যাঁ, বলে বলে গোল দিচ্ছ, এই বলটা এদিকে দে, বলটা দিল। আর গো ছিল একজন, ও ছিল যতবার মনে করছে গোল দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্রিকেটে তত জুত করতে পারতো না, আমাদের ক্রিকেট ঠিক ভালো ছিল। তারপর চুনী গোস্বামী তো আউটডোর কলেজে পাস হয়ে গেল, ওদের সুবিধে ইউনিভার্সিটি ছাড়বে না, কলেজ ছাড়বে না, অতএব তাহলে সব ল কলেজে ভর্তি করে দেবে। আগের সব প্লেয়ারদের কাজে ল কলেজে ভর্তি কোনো শক্ত নেই, আর ল কলেজে কোনো নিয়মও নেই যে তোমার 2-4 বছরের মধ্যে পাস করে দেবে। অথচ ল কলেজের নাম দিয়ে গেল, হ্যাঁ, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটির নাম করে ইন্টারভার্সিটি খেলতে পারবে। এই তো সব চলে গেল।